বাংলাদেশ। 56,000 বর্গমাইলের ছোট্ট এই দেশে নানা ধর্মবর্ণের মানুষ শত শত বছর ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা স্বাধীনভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে আসছে। কিন্তু সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে, বিশেষত হিন্দু সম্প্রদায়ের লোকেরা তাদের উপর সাম্প্রদায়িক নির্যাতনের অভিযোগ করে আসছেন। অভিযোগে বলা হচ্ছে খুন, ধর্ষণ, ঘরবাড়ি ও মন্দিরে হামলাসহ নানা প্রকার নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছেন তারা। আজকের এই ভিডিওতে আমরা হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক নির্যাতনের অভিযোগগুলো যাচাই করে দেখব এবং তাদের 8 দফা দাবিগুলো যৌক্তিক ও বাস্তবসম্মত কিনা সেই প্রশ্নেরও বিশ্লেষণ করব। আসুন তাহলে শুরু করা যাক। 5 আগস্টে হাসিনা সরকারের পতনের পর দেশের অনেক জায়গায় সাধারণ জনগণ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরবাড়িতে হামলা চালায় ও ভাঙচুর করে। আর এই হামলা কোনো ধর্মীয় পরিচয় দেখে হয়নি। যেসব ব্যক্তিরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল তাদের উপরেই এই হামলা করা হয়েছে। পরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ 5 আগস্ট পরবর্তী সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনাগুলো একসাথে করে একটি তালিকা প্রকাশ করে। আসুন আমরা এখন সেই তালিকাটির দিকে তাকাই। শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতির বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু বাস্তবে হামলার এই ঘটনাটি ছিল পুরোটাই গুজব। পরে এক সংবাদ সম্মেলনে অভিযোগকারী লিটন প্রসাদ রায় তার ভুল স্বীকার করেন এবং বলেন তিনি আতঙ্কিত হয়ে গ্রুপে লিখেছিলেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিছিল দেখে লিখেছিলেন, আমার উপর অ্যাটাক করেছে, আমি এক নির্বাচন কমিশনের বাসায় আছি, আমার বাসার অবস্থা বেশি ভালো না। পরবর্তীতে শ্রীবর্দীর হিন্দু নেতৃবৃন্দ অবগত হলে তারা খোঁজ নিয়ে জানতে পারেন ঘটনাটি মিথ্যা ও ভিত্তিহীন। সে রিপোর্টে খুলনার রূপসা থানার শ্যামল কুমার দাসের বাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এই শ্যামল কুমার দাস রূপসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এখানে উল্লেখ করা হয় খুলনার দাকোপের আমতলীতে ইউপি সদস্য জয়ন্ত গায়েনের বাড়িতে হামলা হয়েছে, অথচ তিনি দাকোপের বানিসান্তা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। ফেনী শহরে দুর্গা মন্দিরে হামলার কথা উল্লেখ করা হয়েছে। বাস্তবে সেই মন্দিরে হামলার কোনো ঘটনাই ঘটেনি। সেই মন্দিরের কোষাধ্যক্ষ এবং সাধারণ সম্পাদক নিজেই তা স্থানীয় এক সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। পাঁচপাড়া কটাস্থ শ্রী শ্রী দুর্গা মন্দির, সার্বজনীন দুর্গা মন্দিরে আমি কোষাধ্যক্ষ, আমার সাথে আছে ছোটন বিশ্বাস সাধারণ সম্পাদক। আমাদের পাঁচপাড়া কটা দুর্গা মন্দিরে অদ্যাবধি কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অর্থাৎ তারা কোনো যাচাই বাছাই না করে ভুয়া তথ্য দিয়ে এই রিপোর্ট বানিয়েছে। এই রিপোর্টে আরও যে ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়েছে আমরা এখন তাদের রাজনৈতিক পরিচয় জানার চেষ্টা করব। নরসিংদীতে ব্যবসায়ী দীপক সাহার বাড়িতে হামলা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এই দীপক কুমার সাহা নরসিংদী পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, যিনি কোটা আন্দোলনের সময় ছাত্রীদের গায়ে হাত তুলেছিলেন। লক্ষ্মীপুরে গৌতম মজুমদারের বাড়িতে হামলা হয়েছে, তিনিও সেখানকার স্থানীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। কিশোরগঞ্জের কুলিয়ারচরের আগরপুর গ্রামে সুশান্ত ও নকুল নামের 2 জনের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এই সুশান্ত ভৌমিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং নকুল ভৌমিক উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক। রাউজানের উজ্জ্বল চক্রবর্তীর বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর করা হয়। উজ্জ্বল চক্রবর্তী হচ্ছেন রাউজানের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু কুমার সাহার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়, অথচ এই বাবলু কুমার সাহা নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। সাতক্ষীরার জেলা ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধুর বাড়িতে হামলা করা হয়, অথচ তিনি নিজেই সাতক্ষীরার কৃষক লীগের সভাপতি। সাতক্ষীরা জেলা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ডাক্তার সুব্রত ঘোষের বাড়িতে হামলা করা হয়, তিনিও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। অর্থাৎ দেখা গেল বেছে বেছে হিন্দু আওয়ামী লীগ নেতাদের নিয়ে এই তালিকা তৈরি করা হয়েছে। যখন তারা আওয়ামী লীগের রাজনীতি করেন তখন তারা আওয়ামী লীগ হন, আর যখন রাজনৈতিক কারণে তাদের উপর হামলা করা হয় তখন তারা হয়ে যান সংখ্যালঘু। এভাবেই তারা রাজনৈতিক কারণে হওয়া হামলাকে সাম্প্রদায়িক হামলা বলে চালিয়ে দিচ্ছে। পরবর্তীতে অনেক নিউজ মিডিয়া এই বিষয়টি নিয়ে রিপোর্ট করেছে। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ 19 সেপ্টেম্বর আরেকটি তালিকা প্রকাশ করে, যেখানে বলা হয় 9 জন সংখ্যালঘু মারা গিয়েছেন। কিন্তু এই 9 জন যে সাম্প্রদায়িক কারণে মারা যায়নি সেটি নিয়ে নেত্র নিউজ একটি বিস্তারিত রিপোর্ট করেছে। আর এভাবেই এসব ভুয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অতিরঞ্জিত বয়ান গড়ে উঠেছে। দুঃখের বিষয় হচ্ছে সেটার মোকাবেলায় দেশের মিডিয়াগুলো তেমন কোনো সক্রিয় ভূমিকা পালন করছে না। আর হাসিনা সরকারের পতনকে ভারত ভালোভাবে নেয়নি।
কারণ এই অঞ্চলে হাসিনা ছিল ভারতের একমাত্র মিত্র। তাই হাসিনার পতনের পরপর ভারতের বিভিন্ন নিউজ মিডিয়া বাংলাদেশকে নিয়ে অতিরঞ্জিত ও ভুয়া খবর প্রচার করতে থাকে। বিশেষ করে ভারতের বিভিন্ন এক্স হ্যান্ডেল থেকে বাংলাদেশের হিন্দুদের উপর সাম্প্রদায়িক নির্যাতনের ভুয়া খবর ছড়ানো হচ্ছে। এই যেমন হিন্দু ভয়েস নামের এই এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্টে বলা হচ্ছে ইসলামিস্টরা মন্দিরের পুরোহিত সুকুমার দাসকে হত্যা করে ঝুলিয়ে দিয়েছে। কিন্তু নিহতের ছোট ছেলে ঝন্টু দাস সাংবাদিকদের জানান এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মূলত তার ভাইয়ের সাথে ৮ শতক সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা চলছিল। অর্থাৎ কোনো হিন্দু দুর্ঘটনায় মারা গেলে সেটাকে সাম্প্রদায়িক রূপ দিয়ে বাংলাদেশকে সাম্প্রদায়িক দেশ বলে দেখানোর চেষ্টা করা হচ্ছে। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় টিউবওয়েলের পানির সাথে চেতনানাশক মিশিয়ে কিছু হিন্দু বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আর সেটিকে বাংলাদেশ হিন্দু জেনোসাইড নামের এক্স হ্যান্ডেল থেকে এই ঘটনাকে সাম্প্রদায়িক নির্যাতন হিসেবে তুলে ধরেছে। এই ঘটনা বাংলাদেশ অগ্নিবীর নামের ফেসবুক পেজ থেকে শেয়ার করে বলা হচ্ছে হিন্দুদের উপর নির্যাতনের নিত্য নতুন টেকনিক আবিষ্কার করে বাংলাদেশের বাঙ্গ জনতাকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য বিবেচনা করছে নোবেল কমিটি। ভয়েস অফ বাংলাদেশি হিন্দু, বাংলাদেশ হিন্দু জেনোসাইড, হিন্দু ভয়েস এই এক্স হ্যান্ডেলগুলো থেকে প্রতিনিয়ত হিন্দু নির্যাতনের ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। এমনকি কিছুদিন আগে হওয়া চট্টগ্রামের ঘটনায় তারা বাংলাদেশে হস্তক্ষেপ করার জন্য ভারতীয় আর্মির কাছে সাহায্য চেয়েছে। আর এসব ভুয়া পোস্ট বিশেষ করে ভারত ও বাংলাদেশের হিন্দুরা যাচাই বাছাই না করেই শেয়ার দিচ্ছে, যার ফলে বাংলাদেশে হিন্দুদের উপর সংখ্যালঘু নির্যাতনের কাল্পনিক ন্যারেটিভ তৈরি হচ্ছে, যেটা অনলাইন থেকে ছাড়িয়ে বাস্তব জগতে বাংলাদেশের জন্য সমস্যার সৃষ্টি করছে। এই বছরে বাংলাদেশ ক্রিকেট দল যখন 2 টেস্ট ম্যাচ এবং 3টি টি-20 ম্যাচ খেলতে ভারত সফরে যায়, তখন বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে। এই কারণ দেখিয়ে হিন্দু মহাসভার মতো হিন্দুত্ববাদী সংগঠনগুলো বিসিসিআইকে বাংলাদেশের সাথে সিরিজ বাতিল করতে বলে। এছাড়া তারা বাংলাদেশ ভারত ম্যাচের দিন বন্ধ ডাকে। আর অনলাইনে সংখ্যালঘু নির্যাতনের যে ন্যারেটিভ গড়ে উঠেছে সেটি নিয়ে ভারত রাজনৈতিকভাবে ফায়দা নিচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে বেশ কিছুদিন ধরে মন্তব্য করে যাচ্ছেন। আর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশে যে হিন্দু কমে যাচ্ছে সেটি নিয়ে কথা বলেছেন। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে হিন্দুদের জনসংখ্যার প্রতি আদমশুমারিতেই বেড়েছে। আর মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির হার বেশি হওয়ার কারণে পরিসংখ্যানে হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। অথচ ভারতে নিজেদের দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা অনেক করুণ। গরুর মাংস পরিবহন করার অপরাধে মব লিঞ্চিং করা এবং মুসলিমদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার খবর এখন প্রায়ই আমরা দেখতে পাই। তারা নিজেদের দেশের সংখ্যালঘুর কথা চিন্তা না করে আরেক দেশের সংখ্যালঘুদের নিয়ে খুবই উদ্বিগ্ন। কিছুদিন আগে হয়ে যাওয়া শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন জায়গায় প্রতিমা ভাঙচুরের খবর তারা অনলাইনে প্রকাশ করতে থাকে। কিন্তু পরবর্তীতে দেখা যায় প্রতিমা ভাঙচুরের ঘটনা তখনই ঘটেছে যখন মন্দিরের ভিতরে কেউ ছিল না, এমনকি সেখানে কোনো সিসি ক্যামেরাও ছিল না। এত লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা পূজার আয়োজন করছে, কিন্তু সেখানে কোনো নিরাপত্তার ব্যবস্থাই তারা রাখেনি। মনে হচ্ছে তারা নিজেরাই যেন চাচ্ছে বাইরের কেউ এসে তাদের প্রতিমাগুলো ভেঙে দিয়ে যাক। বিষয়টা কি সন্দেহজনক নয়? আবার সরকার যখন দুর্গাপূজা উপলক্ষে তাদের মন্দিরে কড়া পাহারার ব্যবস্থা করলো, তখন তারা আবার প্রশ্ন করে মন্দিরের মধ্যে কড়া পাহারা কেন? অর্থাৎ তারা প্রতিমা ভাঙচুর করলে হাউকাউ করে, আবার পাহারার ব্যবস্থা করলেও তারা এতে নারাজ। তারা আসলে কি চায়? আমাকে কেন পাহারায় থেকে আমার ধর্ম এখানে আমাকে প্রতিপালন করতে হবে? তো বাংলাদেশে কিন্তু মসজিদ কেউ পাহারা দিতে চায় না, যাচ্ছে না। বাংলাদেশে মসজিদ যদি কেউ পাহারা না দেয় কিংবা একটা উপাসনালয় কেন পাহারা দিতে হবে? এবং আমাকে কেন পাহারায় থেকে আমার ধর্ম এখানে আমাকে প্রতিপালন করতে হবে? শুধু এই ইউনূস সরকার সময় নয়, বরং অনেক আগে থেকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এমন ন্যারেটিভ প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করে আসছে। প্রিয়া সাহার কথা হয়তো অনেকেরই মনে আছে, যিনি হোয়াইট হাউসে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে অনেকগুলো মিথ্যা তথ্য দিয়েছিলেন। যখন প্রিয়া সাহা ডোনাল্ড ট্রাম্পের সাথে হাত মিলিয়ে বলেন বাংলাদেশ থেকে 3,70,00,000 হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে গুম করা হয়েছে। Sir, I am from Bangladesh, and here is the 37 million the Hindu, Buddhist, and Christian are disappeared. Please help us for Bangladeshi people. We want to stay in our country. Yeah, still there is 18 million minority people. My request is, please help us. We don't want to leave our country. Just help us to stay. সেই সাথে তিনি তার নিজের ঘরবাড়ি আক্রমণেরও ঘটনা তুলে ধরেন ডোনাল্ড ট্রাম্পের কাছে। I have lost my home. They burned my home. They taken my land, but no judgment yet taken place. Please. Who took the land? Who took the home and the land? The fundamental, the
Muslim fundamentalist group, and always they are getting the political shelter, always. প্রিয়া সাহার এই বক্তব্যে সেই সময় বাংলাদেশে তুমুল সমালোচনার ঝড় ওঠে। সজীব ওয়াজের জয় থেকে শুরু করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তার এই বক্তব্যের বিরোধিতা করে। পরে প্রিয়া সাহার গ্রামের মানুষেরা স্বীকার করেছেন তিনি সাম্প্রদায়িক ফায়দা নেওয়ার জন্য নিজেই ঘরবাড়িতে আগুন দিয়েছেন, এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে 2 জন হিন্দুকেও সেই ঘটনায় আসামি করা হয়েছে। এবার আমরা সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত তাদের সমাবেশগুলোর দিকে নজর দিই, যেখানে তারা সাম্প্রদায়িক বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছে। বাংলাদেশের সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে এই সংবিধান সংশোধনকে মানব না। এখন প্রশ্ন হচ্ছে, সংবিধান সংস্কার করার জন্য যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির সদস্যরা সংখ্যালঘুদের ব্যাপারে কি কিছু বলেছেন? তাহলে ওনারা কিভাবে জানলেন নতুন সংবিধানে সংখ্যালঘুদের দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকতে হবে? বাংলাদেশের প্রথম হিন্দু বিচারপতি এস.কে. সিনহার প্রসঙ্গ তাদের বক্তব্যে উঠে আসে। তারা বলেন, পাকিস্তানে প্রধান বিচারপতি হিন্দু হয়েছে, বাংলাদেশে 53 বছরে একজনকে করে আপনারা ঝেঁটিয়ে বিদায় করেছেন, গলা ধাক্কা দিয়েছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের প্রথম হিন্দু বিচারপতি এস.কে. সিনহাকে হিন্দুদেরই ঘনিষ্ঠ আওয়ামী লীগ সরকারই বিদায় করেছে। তখন তো এই ইস্যু নিয়ে আপনাদের কোনো আন্দোলন করতে দেখা গেল না। হিন্দু পুলিশ কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর দেওয়ার বিষয়টিও বক্তব্যে তুলে ধরা হয়। মাত্র সংখ্যালঘু পরিচয়ে 93 জন হিন্দু পুলিশ অফিসারকে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সাথে সম্পৃক্ততা এবং নানান অনৈতিক কাজে জড়িত থাকার কারণে তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। সাধারণ ওই বিষয়টিকে তারা সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদত্যাগের বিষয়টিও তারা তুলে ধরেন। আজকে অত্যন্ত দুর্ভাগ্য বিষয়, ভেটেরিনারি ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটিতে হিন্দুদেরকে চিহ্নিত করা হচ্ছে। মাঝখানে কিছুদিন থেমে গিয়েছিল, আবার নতুন করে মাথা ছেড়া দিচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক রন্টু দাসকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছিল। উচ্চ মাধ্যমিকে মাত্র 2.9 পাওয়ার পরেও শুধুমাত্র ছাত্রলীগ করার কারণে রাজনৈতিক কোটায় তাকে শিক্ষক বানানো হয়েছিল। এছাড়া রন্টু দাসের বিরুদ্ধে জোড়া খুনের মামলাও আছে। শুধুমাত্র রমাদান মাসে ক্লাস করানো এবং হলগুলো থেকে গরুর মাংস নিষিদ্ধ করার মতো গুরুতর অভিযোগও আছে তার বিরুদ্ধে। তারা বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল 4টি মূলনীতিতে। বাংলাদেশ স্বাধীন হয়েছিল 4টা মূলনীতির উপর আধার করে। সেইখানে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ। কিন্তু 71 সালের মুক্তিযুদ্ধ এই 4টি মূলনীতির ভিত্তিতে হয়নি। প্রকৃতপক্ষে এই 4টি মূলনীতি হলো 72 সংবিধানের মূলনীতি। তারাই আবার ধর্মের ভিত্তিতে সংখ্যানুপাতিক হারে সংসদে আসন চান। হিন্দুদের জন্য একটা সংসদীয় আসনও নাই। আমরা আমাদের সংখ্যানুপাতিক হারে আমাদের সংসদীয় আসন বরাদ্দ করতে হবে। আপনারা একবার সংবিধানের ধর্মনিরপেক্ষতার কথা বলছেন, আবার ধর্মের ভিত্তিতে সংখ্যানুপাতিক হারে সংসদে আসন বরাদ্দ চাচ্ছেন। বিষয়টি স্ববিরোধী হয়ে গেল না? এই সংখ্যানুপাতিক হারে আসনের দাবি না মানা হলে ভোট বর্জন করারও হুমকি দেন তারা। এই দেশে প্রায় 32টা থেকে 33টা আসন পাই, সেখানে আমাদেরকে মূলা ঝুলানোর রাজনীতি করে আমাদেরকে আর দাবিয়ে রাখবেন না। এই রকম যদি হয় আমরা বাংলাদেশে ভোট বর্জন করব, কিন্তু আমরা গণতন্ত্রের নামে প্রহসনকে মেনে নেব না। তিনি আরও বলেন, জেএম সেন হলে মামলার আসামিদের জামিন হয়ে গেল, আমাদের ধর্মের অনুভূতিতে আঘাত হানলে জামিন পায়। অথচ জেএম সেন হলে পুজো উদযাপন কমিটি সেই সাংস্কৃতিক সংগঠনকে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে এসেছিল এবং প্রোগ্রাম শেষে ওনারাই সাম্প্রদায়িক সম্প্রীতিমূলক গান গাওয়ার জন্য ধন্যবাদ দিয়েছিলেন। চট্টগ্রাম কালচার একাডেমির শিল্পীবৃন্দের প্রতি অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ গড়ার যে সঙ্গীত ওনারা পরিবেশন করলেন, সেজন্য বাংলাদেশ মুজাহিদ পরিষদ চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে ধন্যবাদ সাধুবাদ জ্ঞাপন করছি। সেই অনুষ্ঠান চলার সময় দর্শক শ্রোতা থেকে কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি। তাহলে এটা নিয়ে কেন আপনারা জলঘোলা করতে চাইছেন? এবার আমরা তাদের 8 দফা দাবিগুলো একে একে যাচাই করে দেখব। তাদের প্রথম দাবি হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের শাস্তি দেওয়া।
দেশের যে কোনো নাগরিকের বাড়িঘর বা নিজ ধর্মীয় উপাসনালয়ে হামলা হলে রাষ্ট্র অবশ্যই তার বিচার করবে, আর সেই বিচার সংখ্যালঘু বা সংখ্যাগুরু দেখে নয়, সবার জন্যই সমান হবে। তাদের দ্বিতীয় দফা দাবি হচ্ছে সংখ্যালঘু সুরক্ষা আইন করতে হবে। সংখ্যালঘু সুরক্ষা আইনে তাদের জন্য অতিরিক্ত এমন কি থাকবে যা দেশের বর্তমান বিচার ব্যবস্থায় নেই? দেশের আইন কি সকল নাগরিকের জন্য সমান, নাকি তাদের জন্য আলাদা আইন লাগবে? আর সে আইনে যারা অপরাধ করবে তাদের জন্য কি বেশি শাস্তি থাকবে? সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি প্রশ্ন রেখে গেলাম। তৃতীয় দফা দাবি হচ্ছে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করে তাদের সুরক্ষা নিশ্চিত করা যাবে না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় আছে, কিন্তু তারপরও সেখানে সংখ্যালঘুদের পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। এমনকি আমেরিকা সরকারের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন ভারতের সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ জানিয়ে রিপোর্ট প্রকাশ করেছে। চতুর্থ দফা দাবি হচ্ছে হিন্দু কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে উন্নীত করা। বাংলাদেশ হিন্দু ট্রাস্টের কাজ হচ্ছে হিন্দু ধর্মের উৎসব পালন, দুস্থ হিন্দুদের আর্থিক সহায়তা থেকে শুরু করে নানা ধরনের উন্নয়নমূলক কার্যক্রম করা, এবং সরকার প্রতি বছর ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে এই ট্রাস্টে অর্থ প্রদান করে। কিন্তু বিগত সরকারের সময় আপনাদের সনাতন ধর্মের লোককে ট্রাস্টের সহসভাপতি পদে বসানো হয়েছিল এবং তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই সময়। তখন কি আপনারা সেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর আন্দোলনের ডাক দিয়েছিলেন? পঞ্চম দফা দাবি হচ্ছে দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় 2013 সালে দেবোত্তর সম্পত্তি নিয়ে আইন করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তখন আপনারা নিজেরাই এই আইন প্রণয়ন না করার জন্য আন্দোলন করেছিলেন। আর দেখা গেছে এসব দেবোত্তর সম্পত্তি আওয়ামী লীগের নেতারাই দখল করে রেখেছে। এটা নিয়ে আপনারা কি তখন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এমন জোরদার আন্দোলন করেছিলেন? আর অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ নিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে আইন করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়ায় আবেদন করলে যে কেউ তার অর্পিত সম্পত্তি ফিরে পাবেন। 6 নম্বর দাবি হচ্ছে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে। ইসলাম ধর্মে যেমন প্রত্যেক মুসলিমদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, যেটা পড়াটা প্রত্যেকের জন্য আবশ্যকীয় একটি কাজ। ইসলাম বাদে অন্যান্য ধর্মে এমন কি কোনো বিধান আছে যেটা দিনের নির্দিষ্ট সময়ে পালন করা সবার জন্য আবশ্যকীয় কর্তব্য? তাই প্রার্থনা কক্ষ ও উপাসনালয় নির্মাণ করাটা একটা উদ্দেশ্যপ্রণোদিত দাবি ছাড়া আর কিছুই নয়। সপ্তম দফা দাবি হচ্ছে সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে। সংখ্যালঘুদের এই দাবি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও করা হয়েছিল, কিন্তু সংখ্যালঘুদের ঘনিষ্ঠ আওয়ামী লীগ সরকার গত 15 বছরে তাদের এই দাবি পূরণ করেনি। অষ্টম দফা দাবি হচ্ছে শারদীয় দুর্গাপূজায় 5 দিন ছুটি দিতে হবে। ভারতের পশ্চিমবঙ্গে যেখানে শারদীয় দুর্গাপূজা ধুমধামভাবে পালন করা হয়, সেখানেই দুর্গাপূজা উপলক্ষে 4 দিন ছুটি দেওয়া হয়। সেখানে বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে আপনারা কিভাবে 5 দিনের ছুটি আশা করেন, যেখানে এই বছর মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা ও ঈদুল ফিতরের মাত্র 3 দিন সরকারি ছুটি দেওয়া হয়েছে। ইতিমধ্যে সরকার আপনাদের দাবির কথা বিবেচনা করে সামনের বছর অর্থাৎ 2025 সালে দুর্গাপূজা উপলক্ষে 2 দিন ছুটি রেখেছে। আওয়ামী লীগ সরকারের সময় যেটা 1 দিন ছিল। আওয়ামী লীগ সরকারের সময় আপনাদের এই দাবি কোথায় ছিল? মজার ব্যাপার হচ্ছে আপনাদের এখনকার 8 দফা দাবির মধ্যে থাকা অধিকাংশ দাবিগুলো, অর্থাৎ হিন্দু ধর্মীয় ট্রাস্টকে ফাউন্ডেশনে উন্নীতকরণ, সংখ্যালঘু সুরক্ষা আইন, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ডের আধুনিকায়ন ইত্যাদি দাবিগুলো আওয়ামী লীগ সরকারের সময়ও তোলা হয়েছিল। যে আওয়ামী লীগকে আপনারা সারা জীবন ভোট দিয়ে এসেছেন, সে আওয়ামী লীগ সরকার আপনাদের কোনো দাবি পূরণ করেনি। আর এখন ইউনূস সরকার দায়িত্ব গ্রহণ করতে না করতেই আপনারা সেই দাবিগুলো নিয়ে রাজপথ কাঁপাচ্ছেন। আওয়ামী লীগ সরকারের বিগত 15 বছরে আপনারা কেন রাস্তায় নামেননি? আপনাদের সাথে আওয়ামী লীগের ঘনিষ্ঠতার বিষয়টি ওপেন সিক্রেটই ছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই বাংলাদেশ গড়েছেন, সেই বাংলাদেশের হাল ধরেছেন জননেত্রী মাননীয় শেখ হাসিনা। ইসকন যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। এই ঘনিষ্ঠ সম্পর্ক কাজে লাগিয়ে আপনারা গত 15 বছরে কেন দাবিগুলো পূরণ করতে পারেননি? যখন ইউনূস সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার কাজে ব্যস্ত, তখনই আপনারা কেন ঢাকা অবরোধ করার মতো হুমকি দিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন? আর এই আন্দোলনের পিছনে মূল হোতা হচ্ছে ইসকন, যাদের বিরুদ্ধে সনাতনীদের মন্দির দখল, হরে কৃষ্ণ নাম বলে স্কুলের শিশুদের প্রসাদ খাওয়ানো, মসজিদে মুসল্লিদের উপর হামলার ব্যাপারে অভিযোগ আছে। এমনকি ইসকনকে ধর্মবিরোধী ও পেশি শক্তি প্রদর্শনকারী সংগঠন বলে অভিহিত করেছেন তাদেরই হিন্দু ধর্মের নেতারা। এছাড়া ইসকনের বিরুদ্ধে শিশুদের উপর যৌন নির্যাতনের অভিযোগও আছে। গুরুকুলের ছাত্র
আমি এখানে অনেক ভালো কিছু শিখতে এসেছিলাম। মা বাবা অনেক আশা করে পাঠাইছে, কিন্তু আমাকে এখানে কোনো কুসংস্কার শিখাচ্ছে। দিনের পর দিন বেড়াইতে সেবা করায়, আর রাত্রে হলে বরফুটাকে ম্যাশ করায়, কি বলে আমাদেরকে ব্রহ্মবতী দেয়, এরকম কোনো খারাপ কাজ করায়, দুটো করে ফেলে, আর আমাদেরকে জড়িয়ে ধরে তারপর ল্যাংটা করে লিঙ্গটা আমার ভিতর প্রবেশ করে, কি বলে বীর্যগুলো যদি আমার মুখ ভিতরে ঢুকাই, তাহলে বলে আমি বলে ওনার মতো ক্ষমতাশীল হতে পারবো, লিঙ্গটা আমার মুখের ভিতরে ঢুকাই দিত। তারপর অনেক খারাপ কাজ করতো আমার জন্য, কিছু কিছু খারাপ লাগতো এগুলো। আমার ওনার লিঙ্গটা আমার মুখের ভিতরে ঢুকাই দিত, আমি কষ্ট পেতাম অনেক। আমার পিছন দিয়ে ঢুকাই দিত, কিন্তু আমার অনেক কষ্ট পেতাম। আমাকে এরকম ইয়াতে মুক্ত করুন, খারাপ কাজ থেকে মুক্ত করুন, আমি আপনাদের। ইসকনের চাইল্ড প্রোটেকশন অফিস থেকে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে ইসকনের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ইসকনিদের এই 8 দফা দাবির সাথে বাংলাদেশ হিন্দু মহাজোট একমত নয়। অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিকের মতে এই 8 দফা তৈরি করে দিয়েছিল আওয়ামী লীগ। এই যে তারা যে 8 দফা দাবির কথা বলছে, এই 8 দফা দাবির সঙ্গে আমরা হিন্দু মহাজোট, আমাদের সংগঠন কখনোই একমত না। এবং এই 8 দফা দাবিটা তৈরি করে দিয়েছিল মূলত আওয়ামী লীগ। সেটা হচ্ছে রাষ্ট্রধর্ম ইসলাম করছিল আওয়ামী লীগ 1988 সালে। তখন আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত, এই 3টা গ্রুপই তারা কিন্তু তখন বাধা দিয়েছে, আপত্তি করেছে যে না, রাষ্ট্রধর্ম ইসলাম এটা এর সাথে পাতানো জিনিস, রাজনৈতিক। সেই সময় আওয়ামী লীগের যারা মুসলিম নেতা ছিল তারা বললো যে না, এটার বিরোধিতা আমরা করবো না, কারণ আমাদের দলের বেশিরভাগ মানুষ রাষ্ট্রধর্ম ইসলাম চায়, অতএব এইটাকে বাধা দিতে হবে। তখন শেখ হাসিনা ওই মুসলিম বাদ দিয়ে বাকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের নিয়ে আলাদা একটা টিম তৈরি করে, ওই ছাত্রলীগ, যুবলীগের মতোই একটা লীগ আর তাদের দায়িত্ব ছিল। এবং তাদেরকে শেখ হাসিনা নিজেও বলেছে যে জেনে দেখবেন নিম ভৌমিক, দেবেশ ভট্টাচার্যকে তাদের এই দল গঠন করে দিয়েছি আমি, এবং টাকা পয়সা দিয়েই আমি তাদের হেল্প করি। তার মানে তাদের টাকা পয়সায়, শেখ হাসিনার টাকা পয়সায় এই দলটা চলে। এবং রাষ্ট্রধর্ম ইসলামের বাতিল আর হচ্ছে 72-এর সংবিধান ফিরিয়ে আনতে হবে, এটা হচ্ছে শেখ হাসিনার পরিকল্পিত বক্তব্য দিয়ে তারা এটা প্রোপাগান্ডা চালাতো আর কি, এই মিছিল, মিটিং, বিক্ষোভ করতো। পরবর্তীকালে 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তারা আবার বললো যে না, আমরা রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখবো, তোমরা এই দাবি দেওয়া এখন আর করবা না। এখন এই যে এই পরবর্তীকালে যে 8 দফা যে দাবি, আমরা মনে করি এটা একটা দালালির দাবি। এই দাবিগুলো পূরণ হলে ওই আওয়ামী লীগের হিন্দু নেতারা কিছু দালালি হিসেবে সুযোগ সুবিধা পায়, যে কারণে সাধারণ হিন্দু সহ আমরা যারা এই 8 দফার সঙ্গে একমত না। কিছুদিন আগে চট্টগ্রামে জাতীয় পতাকার উপরে ইসকন গেরুয়া পতাকা টাঙিয়ে দেয়। এটি নিয়ে সারা দেশে বিতর্কের সৃষ্টি হয় এবং এর জন্য দায়ী 2 জনকে পুলিশ গ্রেফতার করে। গোবিন্দচন্দ্র প্রামাণিকের মতে ইসকন বিতর্ক সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এই কাজ করেছে। রাইট। আরেকটা বিষয় হতে পারে, জাতীয় পতাকার উপরে উঠে এইটাকে বিতর্ক তৈরি করব, এইটাকে নিয়ে মামলা মোকদ্দমা হবে, দাঙ্গা হাঙ্গামা হবে, দেশে আর একটা বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করবে, একটা পরিকল্পিত হবেই এটা হতে পারে। কিছুদিন আগে চট্টগ্রামে তারা যৌথ বাহিনীর উপরে এসিড হামলা করেছে। ইনকিলাব মঞ্চ কিছুদিন আগে ইসকনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, ইসকন নিজেদের এনজিও দাবি করলেও তাদের কার্যক্রম রাজনৈতিক। কোনো এনজিও ঢাকা অচল করে দেওয়ার ঘোষণা দিতে পারে না। ঢাকা অচল করে দেওয়ার ঘোষণা তাদের রাজনৈতিক তৎপরতা প্রকাশ করে। এনজিও না হলে ইসকন কি রাজনৈতিক নাকি ধর্মীয় সংগঠন, এটা তাদের পরিষ্কার করতে হবে। এছাড়া তাদের এই সমাবেশ থেকে উগ্র হিন্দুত্ববাদীদের স্লোগান জয় শ্রীরামের স্লোগান দেওয়া হচ্ছে। জয় শ্রীরাম। এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্টে জয় শ্রীরাম সংযুক্ত করে দেয়া হচ্ছে। এমনকি বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানেও জয় শ্রীরামের স্লোগানের চর্চা করা হচ্ছে। এই জয় শ্রীরাম স্লোগান নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। 30 বছর আগে বাবরি মসজিদ ভাঙার জন্য যে রথযাত্রা করা হয়েছিল, সেই রথযাত্রায় বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি এই জয় শ্রীরাম স্লোগানটি তৈরি করেছিলেন। এমনকি হিন্দু অধ্যুষিত পশ্চিমবঙ্গেও এই স্লোগান নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। সেখানকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই স্লোগানকে বিজেপি আরএসএসের স্লোগান বলেছেন। তিনি এক ফেসবুক পোস্টে বলেন, আরএসএসের নাম করে এইভাবে কারো উপরে জোর করে স্লোগান চাপিয়ে দেয়া আমরা সম্মান করি না। পরিকল্পিতভাবে হিংসা ও গুন্ডামির মাধ্যমে ঘৃণার আদর্শকে বিক্রি করার চেষ্টা করা হচ্ছে। সকলে মিলে এর বিরোধিতা করা প্রয়োজন। তাছাড়া ভারতে মুসলিমদের জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হচ্ছে এবং কেউ এই স্লোগান দিতে অস্বীকার করলে তার উপরে শারীরিক নির্যাতন থেকে শুরু করে হত্যার মতো ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ সরকারের সময় হিন্দুরা ভোট ব্যাংক হিসেবে ছিল। প্রশাসনে ও নানা জায়গায় তারা বেশি সুবিধা পেয়েছে।
যোগ্যতা থাকলে প্রশাসনের শীর্ষ পর্যায়ে যেতে অসুবিধা নেই, কিন্তু একই প্রতিষ্ঠানের যোগ্য কর্মকর্তা থাকার পরেও ভিন্ন প্রতিষ্ঠান থেকে এনে বসানোর ঘটনাও আমরা দেখেছি। এটাতে আসলে দুই দিকে লাভ হয়। একদিকে হিন্দু প্রায়োরিটি দেখানো যায়, অন্যদিকে মুসলিমদের মধ্যে অসন্তোষ তৈরি করা যায়। আর এই অসন্তোষ যদি কোনোভাবে প্রকাশিত হয় তাহলে এটাকে দেখিয়ে হিন্দুদের ভোট ব্যাংক নিজেদের দিকে নেওয়া যায়। এক পক্ষকে অন্যায্য সুবিধা দিয়ে নিজেদের দিকে টেনে নেওয়ার এই যে ডিভাইড অ্যান্ড রুল সিস্টেম, এটা অনেক পুরাতন কিন্তু একটি ইফেক্টিভ রাজনৈতিক কৌশল। নিজেদের ভোট ব্যাংক হলেও বিভিন্ন সময় আওয়ামী লীগই হিন্দুদের উপর হামলা করে রাজনৈতিক ফায়দা নিয়েছে। এই ব্যাপারে গোবিন্দচন্দ্র প্রামাণিক বলেন, বাংলাদেশের আপামর সাধারণ জনগণ যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারাও কিন্তু সতর্ক যে এইবার কোনো এই আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র আমরা করতে দেব না। এই গুটি কয়েক রাজনৈতিক নেতা যারা এই চাল চেলে হিন্দু সম্প্রদায়কে মানে ফুটবলের মতো ব্যবহার করে গোল করার চেষ্টা করে, আওয়ামী লীগ সবসময় হিন্দুদেরকে এই আতঙ্কের মধ্যে রেখে যাতে হিন্দুরা ভয় পায় এবং সবসময় আওয়ামী লীগের কোলের মধ্যে যেন থাকে, এখান থেকে যেন বের না হয়, এই হলো মূলত প্রথমেই বলি যে মূর্তি ভাঙার যদি আমরা বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের কথাই বলি, বঙ্গবন্ধু সময়ই বাংলাদেশের 64 জেলার বেশিরভাগ দুর্গা প্রতিমা ভাঙচুর হয়েছিল 1972 সালের প্রথম দুর্গাপূজায়, তখন আওয়ামী লীগ ক্ষমতায়। পরবর্তীকালে 1973 সালে আজকে যে রমনা কালী মন্দির যেটা বলেন সেটি পাকিস্তানি আর্মিরা ওখানকার যে রমনা কালী মন্দিরের যে সভাপতি উনি আওয়ামী লীগের রমনা কালী মন্দিরের যিনি সেবায়ত উনি আবার আওয়ামী লীগের সভাপতি ছিল, রমনা থানা আওয়ামী লীগের সভাপতি। তো সেখানে ট্রেনিং হচ্ছে, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং হচ্ছে, এই অজুহাতে তারা গ্রেনেড হামলা করে এই মন্দিরের চূড়া ভেঙে দেয়। পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশ সরকার হওয়ার পরে নেপালের রাজা বীরেন্দ্র সেই মন্দির সংস্কারের জন্য 5 লক্ষ টাকা দেয়। তো বঙ্গবন্ধু কি করলেন, উনি এটা তো মন্দির সংস্কার করলেনই না, 1973 সালে 13ই মে বুলডোজার দিয়ে একেবারে পরিষ্কার করে ভেঙে দিলেন ওইখানে, একেবারে বুলডোজার দিয়ে ভেঙে ওইটা সরাদ্দি উদ্যান নামকরণ করেন। পরবর্তীকালে আমরা রতন সরকারের নেতৃত্বে প্রথম ওইখানে পূজা পার্বণ শুরু করি এবং ভারত সরকারের যিনি পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, সেই সুষমা স্বরাজের সঙ্গে আমার একটা খুব ভালো সম্পর্ক ছিল, তাকে অনুরোধ করে ভারত সরকারের অনুদানে হচ্ছে এই মন্দিরটা করা। এখন যে বিষয়টা চলছে সেটা তো বলি যে 2021 সালেও আপনার এই কুমিল্লার একটা পূজা মণ্ডপও ছিল না, প্রত্যেকটি পূজা মণ্ডপ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। ওই সময় প্রায় 11 জন মানুষকে হত্যা করা হয়েছে সারা বাংলাদেশ জুড়ে এবং প্রায় 27টি জেলায় হামলা হয়েছে। আমার সেই রংপুরের পীরগঞ্জে আপনার হাতে নাতে ধরা পড়েছে যুবলীগের নেতা। আর কুমিল্লার যে ঘটনা, সেই ঘটনায় আমরা দেখেছি বাহার এমপি বাহারের নেতৃত্বে এটা ঘটনা এবং আমরা প্রকাশ্যে বলেছি সেই বিষয়ে, সেগুলো নিয়ে কোনো বিচার হয়নি। তো বাংলাদেশের রাষ্ট্র ও জনগণ সংখ্যালঘুদের প্রতি সবসময় সহানুভূতিশীল। আপনাদের কোনো যৌক্তিক দাবি থাকলে সেটা অবশ্যই আলোচনার মাধ্যমে পূরণ করা হবে, কিন্তু এভাবে আন্দোলনের নামে সরকারকে ব্ল্যাকমেল করলে এবং জয় শ্রীরামের মতো হিন্দুত্ববাদী স্লোগান দিলে দেশের জনগণ অবশ্যই আপনাদেরকে সন্দেহের চোখে দেখবে। আর রাজনৈতিকভাবে এর ফায়দা নেবে পার্শ্ববর্তী দেশ ভারত। কেউ যেন আপনাদেরকে দিয়ে উগ্র হিন্দুত্ববাদের এজেন্ডা বাস্তবায়ন করতে না পারে সেদিকে খেয়াল রাখুন। বিশেষ কোনো ধর্মের লেবেল ব্যবহার না করে বাংলাদেশি নাগরিক হিসেবে আপনাদের সাংবিধানিক অধিকারগুলো তুলে ধরেন। অবশ্যই আপনাদের দাবিগুলো বিবেচনা করা হবে। তাই আসুন ধর্মবর্ণের ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে মিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অসাম্প্রদায়িক ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।